আজ আমি এই ড্রামার এপিসোড ৮-৯ এক্সপ্লেন করব। তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক। শুরুতেই দেখি জিউলিং রং ইউকে নিজের নাম বলে, তবে সে কিছুতেই বুঝতে পারে না। এরপরে তারা দুজন বাহিরে যায়। তারা যে মহিলার বাড়িতে উঠেছিল সেই মহিলাটা অনেক গরিব ছিল, তার কাছে বেশি টাকা পয়সা ছিল না। এই ব্যাপারটা জানার পরে জিউলিং রং ইউকে সঙ্গে করে নিয়ে সকালে নাস্তা করার জন্য বাহিরে যায়। তারা সবাই একসঙ্গে বসে খাবার খাচ্ছিল আর গল্প করছিল। জিউলিং তখন বৃদ্ধ মহিলাটির হাতে বড় একটা স্বর্ণের টুকরা দিয়ে দেয়। এটার অনেক বেশি মূল্য ছিল, এজন্য মহিলাটি তার টাকা নিতে চাইছিল না, কিন্তু সে তাকে জোর করে এই টাকা দিয়ে দেয়। কথা বলতে বলতে রং ইউ তাকে জোর করে স্যুপ খাইয়ে দিচ্ছিল। এটা দেখে মহিলাটি তাকে বলে, তুমি বিরক্ত হও না, এটা তো অনেক ভালো বিষয় যে তোমার হাজবেন্ড তোমাকে খাইয়ে দিচ্ছে। আর আমার হাজবেন্ডকে দেখো, সে তো সারাক্ষণ নিজের কাজে ব্যস্ত থাকে। রং ইউর কারণে জিউলিং ঠিক মতো কথাই বলতে পারছিল না, এজন্য এখন সে তাকে নিজে খাবার খাওয়া শিখিয়ে দেয়। তখন রং ইউ তাকে আর খাবার না খাইয়ে নিজে নিজেই খেতে শুরু করে। খাবার খাওয়া শেষে তারা আবারও মাউন্টেনে যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পথে যেতে যেতে তাদের সঙ্গে চিত্রকারের দেখা হয়। সেই ছেলেটা তো তাদেরকে দেখে অনেক খুশি হয়ে তাদের দিকে যায়, কিন্তু জিউলিং তাকে এক লাথি মেরে ফেলে দেয়। সেই লোকটা বারবার কৌশল করে রং ইউ এর চেহারা দেখার চেষ্টা করছিল, কিন্তু জিউলিং তাকে হাইড করে। এরপরেও সেই লোকটা রং ইউকে দেখে ফেলে আর চেঁচিয়ে বলতে থাকে, হে সৃষ্টিকর্তা, তোমাকে অনেক ধন্যবাদ, শেষ পর্যন্ত মাস্টার রং ইউ সুস্থ হয়ে ফিরে এসেছে, তার জ্ঞান ফিরে এসেছে। তাকে এভাবে চেঁচাতে দেখে জিউলিং তার মুখ চেপে ধরে আর সাইডে নিয়ে চলে যায়। সে তাকে সব ঘটনা খুলে বলে। রং ইউ যে এখন বাচ্চাদের মতো সহজ সরল হয়ে গিয়েছে এটা দেখে তো তার অনেক বিরক্ত লাগছিল। সে ভাবছিল এখন আমি ইন্টারেস্টিং বই কিভাবে লিখবো। লোকটা তাকে জিজ্ঞাসা করে তারা দুজন কি বিয়ে করেছে নাকি এখনো অবিবাহিত। জিউলিং এই ব্যাপারে কথা বলতে চায় না। জিউলিং এখন মাউন্টেনে যাওয়ার জন্য আশেপাশের মানুষদেরকে রাস্তা কোথায় তা জিজ্ঞাসা করতে যাচ্ছিল। রং ইউ তার পিছু করছিল। এটা দেখে সে তাকে বলে, তুমি এখানে বসো, আমি খাবার পানি নিয়ে আসতে যাচ্ছি। এরপরেও রং ইউ তার পিছু করে। এখন জিউলিং তাকে বলে, তুমি এখানে চুপচাপ ভদ্র ছেলের মতো বসে থাকো, তাহলে আমি তোমাকে একটা পিঠা দেবো। পিঠা খাওয়ার লোভে রং ইউ চুপচাপ বসে পড়ে। সে ব্যাগের ভেতরে থেকে দুইটা পাই বের করে, কিন্তু এটা দেখে চিত্রকারের অনেক লোভ হয় আর সে একটা পাই ছিনিয়ে নিয়ে খেয়ে ফেলে। জিউলিং অন্য পিঠার ভেতরে এক ধরনের ঔষধের গুঁড়ো মিশিয়ে দেয়। এই গুঁড়ো মেশানোর ফলে পাইয়ের স্বাদ আরো বেশি বেড়ে যায় আর অনেক সুস্বাদু গন্ধ বের হতে থাকে। তখন রং ইউ এটা অনেক মজা করে খায়। জিউলিং চলে যাওয়ার পরে চিত্রকার তার পিঠার ভেতরে থেকে অনেক সুন্দর গন্ধ পায় আর তার কাছে গিয়ে বলে, আমিও তো এই পিঠা খাচ্ছি, তাহলে তোমার পিঠা থেকে এত সুস্বাদু গন্ধ কি করে আসছে, আমাকে একটু টেস্ট করতে দেবে? রং ইউ তার কথা শুনছিল না, এজন্য সে এবার নিজের পরিচয় দিতে শুরু করে। যেটা শুনে রং ইউ তাকে বলে, তুমি একটা পিগি, যেটা শুদ্ধ বাংলা ভাষায় বলতে গেলে আমাদের দেশের গালি। এটা শুনে চিত্রকার হতবাক হয়ে যায় আর চুপ হয়ে যায়। খুঁজতে খুঁজতে জিউলিং একটা দোকানে যায় যেখানে গাড়ি ভাড়া পাওয়া যায়। সে ভেতরে গিয়ে একটা লোককে জিজ্ঞাসা করছিল, এখানে কি গাড়ি ভাড়া পাওয়া যাবে? তখনই রং ইউ এর আঙ্কেল তার দিকে ঘুরে দাঁড়ায়। তাকে দেখে তো জিউলিং অনেক বেশি অবাক হয়ে যায়। তিনি এত রেগেছিলেন যে তিনি জিউলিংকে চর বসিয়ে দেন। তিনি বলেন, আমার ভাতিজার যদি কিছু হয় তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো না। এদিকে তাদের লোক রং ইউকে খুঁজে পায়। তখন রং ইউ দৌড়ে জিউলিং এর কাছে চলে যায়। তারা সবাই মিলে রং ইউকে ধরার চেষ্টা করছিল, কিন্তু সে কারো কাছেই যাচ্ছিল না। সে শুধু জিউলিং এর কাছে যাওয়ার চেষ্টা করছিল, কারণ সে শুধু তাকেই চেনে। আঙ্কেল তাদের দুজনকে এখানে আলাদা করে দেয়। জিউলিং আর রং ইউ একে অন্যর থেকে আলাদা হয়ে অনেক কান্না করছিল। এই সবকিছু আড়াল থেকে দেখে চিত্রকারের অনেক খারাপ লাগে। আঙ্কেল জোর করে রং ইউকে গাড়িতে তুলে নিয়ে চলে যায় আর জিউলিংকে তার বাড়িতে পৌঁছে দেয়। আঙ্কেলের লোক তাদের পরিবারকে বলে দেয় এরপরে যেন তাদের পরিবারের কেউ রং ইউদের প্রাসাদে না যায়। এটা বলেই তারা চলে যায়। এমন অপমান ছোট রাজকুমার সহ্য করতে পারে না। জিউলিং তার বাবাকে বলে, রং ইউ এর জ্ঞান ফিরে এসেছে। এটা শুনে তার বাবা খুশি হয় আর বলে, তাহলে তোমার খুশি হবার কথা। জিউলিং খুশি হতে চেয়েছিল, কিন্তু তার মোটেও ভালো লাগছে না। এটা বলে সে ওখানে থেকে মন খারাপ করে চলে যায়। নিজের মেয়ের এমন মন খারাপ দেখে তারও মন খারাপ হয়ে যায়। এদিকে রং ইউ কিছুতেই শান্ত হচ্ছিল না। সে শুধু জিউলিং এর কাছে যেতে চাইছিল। নিজের ভাতিজার এমন অবস্থা দেখে আঙ্কেল অনেক টেনশনে পড়ে যান। ডাক্তার তাকে জানায় এই সবকিছুই বিষের প্রভাবে হয়েছে। তিনি ভাবছিলেন রং ইউ তো কাউকে চিনতে পারছে না, কারো কথা মনে করতে পারছে না, তাহলে সে শুধুমাত্র জিউলিংকে কেন মনে রেখেছে। ডাক্তার তাকে বুঝিয়ে দেয়, যেমন একটা পাখির বাচ্চা ডিম ফুটে বের হওয়ার পরে নিজের সামনে যাকে দেখে তাকেই নিজের আপনজন অথবা বাবা মা মনে করে, তেমনি রং ইউ যখন জেগে উঠেছিল তখন সে তার সামনে প্রথম জিউলিংকে দেখে মনে করেছে সেই তার আপন মানুষ। এ কারণে সে শুধুমাত্র জিউলিংকে চিনতে পারছে। এমনটা হবার কারণ রং ইউ একদম সদ্যজাত শিশুর মতো অবুঝ হয়ে জেগে উঠেছে। এই দুনিয়া সম্পর্কে তার এখনো কোনো জ্ঞান নেই, সে সবকিছুই ভুলে গিয়েছে। এসব কিছু শুনে তার বেশ চিন্তা হচ্ছিল। তিনি রং ইউর দুজন সাথীকেও ধরে নিয়ে এসেছিলেন। তারা দুজন যখন জানতে পারে রং ইউর জ্ঞান ফিরে এসেছে তখন তো তারা অনেক খুশি হয়ে যায়। হানসিং এই সবকিছুর দোষ নিজের উপরে নিয়ে নেয়। আঙ্কেল তাদের দুজনকে কাজ থেকে বহিষ্কার করে না, বরং তিনি ভবিষ্যতে তাদেরকে আর কখনো এমন কাজ করতে বারণ করে দেন। জিউলিং তার মাস্টারের কাছে চিঠি লিখে পাঠায় এবং তার মাস্টারের কাছে রং ইউ এর জন্য সাহায্য চায়। পরদিন সকালে আঙ্কেল রং ইউকে অনেক রকমের খাবার খেতে দেয়, কিন্তু সে কোনো খাবারই খাচ্ছিল না। তিনি যখন তাকে পিঠা খেতে দেন তখন পিঠা দেখে তার খেতে মন চায়, কিন্তু এই পিঠা মুখে দেবার পরে তার একটুও ভালো লাগে না আর সে পিঠা ফেলে দেয়। আঙ্কেল বুঝতে পারেন এই পিঠা সে খেতে চায়, কিন্তু তার হয়তো খেতে ভালো লাগছে না। তখনই তিনি তার সার্ভেন্টকে হুকুম করেন শহরের সব দোকান থেকে যত ধরনের পাই আছে সব পাই নিয়ে এসে হাজির করতে। এটা
শুনে সার্ভেন্ট পাই নিয়ে আসতে চলে যায়। আঙ্কেল রং ইউকে আদর করতে চাইছিলেন, কিন্তু রং ইউ তার কাছে যাচ্ছিল না। কিছুক্ষণ পরেই সেখানে তার দুইজন সার্ভেন্ট চলে আসে আর তাকে সুস্থ দেখে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। রং ইউ যদিও তাদের দুজনকে চিনতে পারে না, কিন্তু তার এমন কান্নাকাটি দেখে সে তাকে সান্ত্বনা দিচ্ছিল। তার এমন আচরণ দেখে হানসিং বিষয়টা বুঝতে পারে। তার গালে শাস্তি স্বরূপ একটা সিল বসিয়ে দেওয়া হয়। জিউলিং এর জন্য তার মাস্টারের চিঠির উত্তর এসেছিল, যেটা তার ভাই তাকে দেয়। চিঠি পড়ে সে বুঝতে পারে তার মাস্টারের সঙ্গে রং মেনশনের কোনো একটা শত্রুতা আছে। তিনি তাকে সাফ মানা করে দেন। তিনি বলেন তিনি কোনোভাবেই রং ইউকে সাহায্য করতে পারবেন না। এই বিষয়ে যেন জিউলিং আর কখনো তার কাছে চিঠি না লিখে। জিউলিং বুঝতে পারছিল না তার মাস্টারের সঙ্গে রং পরিবারের পুরনো কি শত্রুতা থাকতে পারে, যার কারণে তিনি তাদের উপরে এত রেগে আছেন। সে হতাশ হয়ে ভাবছিল এখন সে কি করবে। তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে। সে তার সিনিয়রের কাছে চিঠি লিখে পাঠায়। সে লিখে সিনিয়র তাকে যে ঔষধটা দিয়েছিল সেই ঔষধের মধ্যে কোনো একটা সমস্যা আছে, যার কারণে রং ইউ যখন ঔষধ খেয়েছে তখন 1 মাসের জন্য সে কোমায় চলে গিয়েছিল। আর এখন তার জ্ঞান ফিরে আসার পরে সে শুধু তার ভালোবাসাই ভুলে যায়নি, বরং প্রতিবন্ধীর মতো হয়ে গিয়েছে। তাই সে যেন এখন তাকে এই ঔষধের অ্যান্টিডোট জোগাড় করতে সাহায্য করে। চিঠি পড়ে সিনিয়র তার লোককে বলে প্রাসাদের যত মূল্যবান ঔষধি গাছ আছে সব জিউলিং এর কাছে পাঠিয়ে দিতে। তার সার্ভেন্ট তাকে বলে এই ঔষধগুলো জোগাড় করতে তার 2 বছর সময় লেগেছে। এত মূল্যবান ঔষধ সে জিউলিংকে দিয়ে দেবে? সে সার্ভেন্টের কোনো কথা শুনে না আর এগুলো পাঠিয়ে দেয়। এখন দিন যেতে থাকে। রং ইউর আঙ্কেল দেশ বিদেশ থেকে অনেক রকমের ডাক্তার নিয়ে আসে রং ইউকে দেখায়, কিন্তু কেউ তাকে সুস্থ করতে পারে না। এদিকে জিউলিং আবারও নতুন করে প্রশিক্ষণ শুরু করে আর ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। তার আঘাতপ্রাপ্ত হাত আস্তে আস্তে কাজ করতে শুরু করে আর সে তার হাতে কিছুটা শক্তি ফিরে পেতে শুরু করে। সে এখন তার অন্য হাতে তরোয়াল চালানো শিখছিল। পরদিন সকালে সে রং ইউদের বাড়ির সামনে একটা দোকানে গিয়ে বসে তাকে দেখার জন্য, কিন্তু দোকানদার তাকে বলে রং ইউ পাগল হয়ে যাওয়ার পর থেকে তাকে বাড়ি থেকে বের হতে দেয় না। জিউলিং যখন বসে চা খাচ্ছিল তখন রং ইউর বাড়ি থেকে 3টা ছেলে হাসতে হাসতে বের হচ্ছিল আর বলছিল রং ইউ আসলে পাগল হয়ে গিয়েছে। তাকে দেখে তার হাসি পাচ্ছে। সে সব সময় শুধুমাত্র একটা পিঠা ধরে নিয়ে বসে থাকে। সে তো তাকে আজকে একটা ঢিল ছুঁড়েছিল আর এরপরে সে বুঝতেই পারেনি কে তাকে ঢিল ছুড়লো। এসব বলে যখন তারা হাসাহাসি করছিল তখন জিউলিং তাদের দিকে একটা কাপ ছুঁড়ে মারে আর এরপরে তাকে আচ্ছা মতো ধোলাই দেয়। সে জোর করে তাদের মুখের ভেতরে রুটি ভরে দেয় আর বলে এখন তোমাদের কেমন লাগছে? যখন তারা রং ইউয়ের উপরে হাসছিল আর তাকে ঢিল ছুঁড়ছিল তখন কি তাদের একটুও খারাপ লাগেনি? এরপরে যদি তারা আর কখনো এমনটা করে তাহলে সে তাদেরকে শিক্ষা দেবে। এই সবকিছু দূর থেকে সার্ভেন্ট আর আঙ্কেল দেখছিল, কিন্তু তিনি বিষয়টাকে অ্যাভয়েড করে সেখান থেকে চলে যান। জিউলিং যখন বাড়ি ফিরে যাচ্ছিল তখন হানসিং তাকে ডেকে কথা বলে। সে রং ইউয়ের ব্যাপারে জানতে চাইলে হানসিং জানায় সে একদমই ভালো নেই। সে ঠিকমতো খায় না, কারোর সাথে কথা বলে না। সে শুধু সারাদিন পাইয়ের দিকে তাকিয়ে বসে থাকে। এটা শুনে জিউলিং বুঝতে পারে শেষবারের মতো সে রং ইউকে মেডিসিন মেশানো পাই খাইয়েছিল, যেটা অনেক সুস্বাদু ছিল। সে বুঝতে পারে কেন রং ইউ কোনো পিঠা খায় না। এজন্য সে তার জন্য সেই মেডিসিন নিয়ে আসতে চলে যায়। এরপরে হানসিং মেডিসিন মেশানো একটা পাই নিয়ে এসে রং ইউকে খেতে দেয়। এবার রং ইউ সেই পাইয়ের ভেতরে সুস্বাদু গন্ধ পায়, যেটা পেয়ে সে অনেক খুশি হয়ে যায় আর পাই খেতে শুরু করে। তাকে এই পিঠা খাওয়াতে খাওয়াতে ওপরের ফ্লোরে নিয়ে যায় আর জানালা খুলে নিচের দিকে দেখিয়ে দেয়। রং ইউ যখন নিচে তাকায় তখন সে অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ জিউলিং তার সঙ্গে দেখা করতে এসেছিল। তাকে দেখে তো তার চোখে পানি চলে আসে আর সে ভীষণ খুশি হয়ে যায়। রং ইউকে দেখে জিউলিংও কান্না করে ফেলে। তখনই রং ইউ দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। তবে এটা সত্যি ছিল না, এটা শুধুমাত্র তার কল্পনা ছিল। সে তাদের পাশের বাড়িতেই থাকছিল। দূর থেকে তাকে খুশি করতে যুদ্ধ কৌশল দেখাচ্ছিল। নিজে তার সামনে বসে খাবার খাচ্ছিল আর তাকেও খেতে বলছিল। রং ইউ সেখানে বসে বসে তাকে দেখছিল আর ঠিকমতো খাবার খাচ্ছিল। সে অনেকদিন পর ভীষণ খুশি। পরদিন সকালে ঘুম থেকে উঠেই রং ইউ ছাদের ঘরে চলে যায় আর জানালা খুলে, কিন্তু এখন আর জিউলিং সেখানে ছিল না। সে তাদের দুজনের মতো দেখতে 2টা পুতুল তৈরি করে রেখে গিয়েছিল আর বাড়িতে গিয়ে রং ইউকে সুস্থ করার মেডিসিন তৈরির কাজ করছিল। রং ইউ শুধু দিন রাত সেখানে বসে জিউলিং এর জন্য অপেক্ষা করত। এই বিষয়টা আঙ্কেল খেয়াল করে। জিউলিং এর বাবা এবং ভাই যখন প্রাসাদের কাজের জন্য যায় তখন সেখানে তারা জানতে পারে আঙ্কেল খুব দ্রুতই রং ইউর সাথে জিউলিং এর বিয়ের ব্যবস্থা করছে। এটা শুনে তিনি তাকে জিজ্ঞাসা করেন কিছুদিন আগেই তো তারা বলেছিল হি পরিবার যেন তাদের বাড়িতে না যায়, তাহলে এখন সে বিয়ের ব্যবস্থা কেন করছে, তাও আবার কাউকে না জানিয়ে? তখন আঙ্কেল বলে আমি আপনাদেরকে আমার বাড়িতে যেতে বারণ করেছি, কিন্তু জিউলিংকে তো বারণ করিনি। সে শুধু আমাদের পরিবারের সদস্য, তার উপরে শুধু রং পরিবারের অধিকার আছে। এটা শুনে তো তিনি বাড়িতে এসে অনেক রেগে যান আর বলেন সে আসলে কি বোঝাতে চাইলো। আমার মেয়েকে কি আমি পানিতে ফেলে দিয়েছি যে তাদের অসুস্থ ছেলেকে এই অবস্থায় বিয়ে করতে হবে? আমার মেয়ে কি এখন তাদের বাড়িতে পচে মরবে? তখন বড় রাজপুত্র তাকে একটু শান্ত হতে বলে। যখন তারা সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল তখন মিস্টার হি তার মেয়েকে বলে রং ইউ এর সাথে তোমার এনগেজমেন্ট ভাঙার কোনো একটা ব্যবস্থা করতে হবে। এখন সে আর আগের মতো সুস্থ নেই আর আমি চাই না আমার মেয়ে সারা জীবন একটা অসুস্থ ছেলের সাথে জীবন কাটাক। 3 মাস আগে যখন রং ইউ তোমাদের এনগেজমেন্ট ভাঙার প্রস্তাব নিয়ে এসেছিল তখনই আমার একসেপ্ট করা উচিত ছিল। এটা শুনে জিউলিং তার বাবাকে জিজ্ঞাসা করে তাহলে সে একসেপ্ট কেন করেনি? তিনি বলেন কারণ আমি তখন চেয়েছিলাম তোমাদের বিয়ে হোক। এটা শুনে জিউলিং ব্যাপারটা বুঝতে পারে আর বলে এর মানে এখন সে অসুস্থ আর আগের মতো নেই, এজন্য আমাদের বিয়ে ভেঙে দিতে চাইছেন তাই না? আপনিও তাহলে অন্যদের মতো স্বার্থপর হয়ে গিয়েছেন। এখন যদি তাকে এই অবস্থায় ছেড়ে দেই আর এনগেজমেন্ট ক্যান্সেল করে দেই তাহলে সবাই আমাদেরকে স্বার্থপর মনে করবে। আমি চাই সে যখন সুস্থ হয়ে যাবে তখন তার সঙ্গে এনগেজমেন্ট ভেঙে দেবো। তার বাবা বলে যদি তারা এখনই তোমাদের বিয়ে করাতে চায় তখন? সে বলে সে এখনই তাকে বিয়ে করতে রাজি। এটা শুনে তো ছোট রাজকুমার তার উপরে রেগে যায়। তাদের মধ্যে ছোটখাটো একটা ঝগড়া হয়। এরপরে তার বাবা বলে এসব সিদ্ধান্ত তোমাদেরকে নিতে হবে না, আমি ঠিক করেছি কিছুতেই অসুস্থ রং ইউর সাথে আমি আর তোমার বিয়ে দেবো না। এটা শুনে জিউলিং রেগে সেখানে থেকে চলে যায়। রং ইউ এখনো প্রতিদিন জিউলিং এর জন্য
জন্য অপেক্ষা করে। তার তৈরি করে রেখে যাওয়া পুতুলগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, কিন্তু সে আর তার সঙ্গে দেখা করতে আসে না। এটা দেখে তার মন অনেক খারাপ হয়ে যায়। সে আর আগের মতো ঠিক করে খাওয়া দাওয়া করছিল না, সব সময় মন খারাপ করে এখানেই বসে অপেক্ষা করছিল। একদিন জিউলিং অনেক চেষ্টা করেও বাড়ি থেকে বের হতে পারে না। এজন্য সে অনেকগুলো ফানুস তৈরি করে তাকে ঠিক করার জন্য ঔষধ তৈরি করতে থাকে। মিস্টার হি গিয়ে রাজার সঙ্গে দেখা করে। আপনি একবার আমাকে বলেছিলেন জিয়ানলিন শহরে গিয়ে শহরের দেখাশোনা করতে এবং শহর প্রোটেক্ট করতে। আমি রাজি, আপনি দ্রুত আমাদের পরিবারের সেখানে যাওয়ার ব্যবস্থা করুন। পরদিন সকালে জিউলিন যখন বাহিরে বের হয় তখন দেখে সার্ভেন্ট গুলো সব আসবাবপত্র নিয়ে কোথাও একটা যাচ্ছে। তার ভাবি জানায় তারা এখানে থেকে চলে যাচ্ছে। এটা শুনে তো জিউলিং দৌড়ে তার বাবার কাছে যায় আর জিজ্ঞাসা করে তারা কেন এখানে থেকে চলে যাচ্ছে। তিনি রেগে বলেন, তাহলে কি সারা জীবন তুমি এখানে থেকে তার সেবা করতে চাও? আমি চাই না এখানে থেকে তোমার জীবনটা নষ্ট হয়ে যাক, তাই জিয়ালিন শহরে আমরা আপাতত 4 বছরের জন্য যাচ্ছি। তার বড় ভাই বলে, একদিন রঙেও তাদেরকে বলেছিল যদি তারা জিয়ালিন শহরে যায় তাহলে এটা তাদের জন্য ভালো হবে না। এটা শুনে জিউলিং তার বাবাকে বলে, এর মানে কি আমরা যুদ্ধে মারা যাব? তার বাবা বলে, আমি এবং তোমার ভাইয়েরা দেশের জন্য যুদ্ধ করে মরতেও রাজি, তোমাকে এখানে রেখে আমরা যাব না, তাই আমাদের কথা তোমাকে শুনতেই হবে। এটা শুনে জিউলিং নিজেও এবার তার পরিবারের সঙ্গে যেতে রাজি হয়ে যায় এবং নিজের জীবন স্যাক্রিফাইস করতে রাজি হয়ে যায়। এসব কিছু নিয়ে রাতে সে ভাবছিল যদি জিয়ালিন শহরে গিয়ে সে নতুন কোনো ঔষধের সন্ধান পায় তাহলে রঙের জন্য ঔষধ তৈরি করে নিয়ে আসবে আর তাকে সুস্থ করবে। পরদিন সকালে যখন বাকি জিনিসপত্র গুছিয়ে তার ভাই শহরে পাঠিয়ে দিচ্ছিল তখন তার ছোট ভাই তাকে বলে, আমি শুনেছি আমরা হয়তো জিয়ালিন শহর থেকে আর কখনো ফিরবো না, সেখানেই হয়তো যুদ্ধক্ষেত্রে মারা যেতে পারি। এই বিষয়টা ভাবতে তার খুব কষ্ট লাগছিল। তার বুকের মধ্যে অনেক কষ্ট হচ্ছিল, কারণ সে আর কখনো রঙেউকে দেখতে পাবে না। তার এত কষ্ট কেন হচ্ছে সে বুঝতে পারছিল না। তখনই পাশে রাখা ফানুস তার চোখে পড়ে। রঙেউ সব সময় মন খারাপ করে বসে থাকে আর জিউলিং এর আশায় অপেক্ষা করে। রাতে যখন সে বসে কান্না করছিল তখনই আকাশে একটা ফানুস উঠতে দেখে অনেক খুশি হয়ে যায়। যখন সে দৌড়ে ছাদের রুমে যায় ফানুসগুলো দেখার জন্য আর জানালা খুলে তখন দেখতে পায় জিউলিং সেখানে দাঁড়িয়ে আছে। তাকে দেখে তো রঙেউ ভীষণ খুশি হয়ে যায়। তারা দুজনেই এক অন্যকে দেখে অনেক খুশি হয়। রঙেউ তাকে ইশারা করে বলছিল জড়িয়ে ধরার জন্য, তার বুকে আসার জন্য। এটা বুঝতে পেরে জিউলিং একটা মশাল হাতে করে দৌড়ে তার বাড়ির দিকে যাচ্ছিল। রঙেউ তাকে এক নজর দেখার জন্য দরজার কাছে আসে। জিউলিং দেওয়ালের ওপরে উঠে তাকে ডাক দেয় আর চারিদিকে থেকে গার্ডরা তাদেরকে বাধা দিতে আসে। তখন হানশেং সেই গার্ডগুলোর সঙ্গে লড়াই করে আর তাদেরকে সরিয়ে দেয়। জিউলিং অনেক কষ্ট করে নিচে নামার চেষ্টা করছিল আর তার হাত ধরার চেষ্টা করছিল। রঙেও পাথর বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছিল। অনেক কষ্ট করে তারা দুজন কাছাকাছি যায় এবং একে অন্যের হাত ধরে। ততক্ষণে আঙ্গেল সেখানে চলে আসে আর গার্ডদেরকে বলে তাদের দুজনকে আলাদা করতে। তখন সব গার্ড রঙেউকে টেনে নিচে নামাচ্ছিল। রঙেউ কান্নাকাটি শুরু করেছিল এবং তাদেরকে সরিয়ে দিচ্ছিল। সে শুধু জিউলিং এর হাত ধরার চেষ্টা করছিল। জিউলিং এবার তাকে কাছে টেনে নিয়ে তার কপালে একটা চুমু দেয় আর মনে মনে বলতে থাকে, আমি অনেক লাকি তোমাকে পেয়ে। আজকের পরে হয়তো আর কখনো তোমার সঙ্গে দেখা হবে না, কিন্তু আমি সব সময় তোমার কথা মনে করব। আমি শুধু চাই তুমি যেন আমাকে ভুলে ভালো থাকতে পারো। তারা সবাই মিলে রঙেউকে টেনে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছিল আর সে অনেক কান্না করছিল। জিউলিং তখন তাকে বিদায় জানায়। পরদিন সকালে সে সহ তার পুরো পরিবার মিলে জিয়ালিন শহরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। চিত্রকার তাকে রঙেউয়ের একটা ছবি এঁকে উপহার দেয় আর এরপরে সে চলে যায়। বহুদূর পথ পাড়ি দিয়ে তারা যেতে থাকে। এদিকে রঙেউয়ের মন অনেক খারাপ থাকতো। সে শুধু ছুটে উপরের ঘরে যেত একবার জিউলিংকে দেখার জন্য। প্রতিদিন জিউলিং এর কথা মতো সে বাহিরে বসে চাঁদের দিকে তাকিয়ে থাকতো আর এভাবেই এক সময় ঘুমিয়ে পড়তো। জিউলিং জিয়ালিন শহরে পৌঁছে যায়। ধীরে ধীরে সময় যেতে থাকে, কিন্তু রঙেউ এখনো সেই জানালা দিয়ে পাশের বাড়িতে তাকিয়ে জিউলিং এর জন্য অপেক্ষা করে। এভাবেই গরমকাল যায়, বর্ষাকাল যায়, শীতকাল যায়। সেখানে নতুন নতুন পরিবার এসে থাকা শুরু করে, কিন্তু রঙেউয়ের অপেক্ষা শেষ হয় না। জিউলিং এখন আবারও আগের মতো লড়াই করে অনেক দক্ষ হয়ে গিয়েছে। সে তার মেজ ভাবির সঙ্গে লড়াই করছিল। এটা হলো তার দ্বিতীয় ভাই। এখন তারা সবাই বেশ ভালোই ছিল আর অনেক হাসি খুশি ছিল। তাদের দিন বেশ ভালোই কাটছিল। জিউলিং এর বড় ভাবি প্রেগনেন্ট ছিল। এই ব্যাপারটা নিয়ে তারা সবাই অনেক খুশি ছিল। এখানে তার 3 ভাই ছিল, অর্থাৎ তার পুরো পরিবার ছিল। তারা সবাই মিলে একসঙ্গে বসে খাবার খাচ্ছিল আর গল্প করছিল। জিউলিং এর হাত ভালো হয়ে গিয়েছিল আর সে এখন এতটা পারদর্শী ছিল যে তাকে সেনাপতি পদে নিয়োগ দেওয়া হবে। জিউলিং এর বাবা একটা লড়াই প্রতিযোগিতার কথা বলছিল, যে প্রতিযোগিতায় জিততে পারলে বিভিন্ন ধরনের ঔষধি গাছ উপহার হিসেবে দেওয়া হবে। এই লড়াইয়ে তিনি ছোট রাজপুত্রকে অংশগ্রহণ করতে বলছিলেন, কিন্তু সে একদমই ইন্টারেস্টেড ছিল না। সে তার বাবাকে বলছিল এই কাজটা যেন জিউলিংকে করতে দেওয়া হয়। এটা শুনে জিউলিং এর মাথায় একটা খেয়াল আসে আর এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই এপিসোড তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নেক্সট এপিসোড আসা পর্যন্ত সবাই ভালো থেকো।